ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি নূরে আলম। নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই নূর, জানতে চাই আপনার কাছে যে আপনি জানেন যে ৭ কলেজে শিক্ষার্থীরা একটি আন্দোলন করেছিলেন, তার প্রেক্ষিতে নানান রকম ঘটনা প্রবাহ আমরা দেখেছি এবং আজকে সন্ধ্যায় তারা একটি প্রেস কনফারেন্স করেছেন এবং প্রেস কনফারেন্সে তারা সরকারকে কিছু দাবি জানিয়েছেন নতুন করে। এর মধ্যে একটা আছে যে ১৫ দিনের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় এই ৭ কলেজকে নিয়ে গঠনের একটা রূপরেখা তারা দিতে বলেছেন এবং অন্যদিকে ১ মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার একটা দাবি তারা দিয়েছেন। আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই মুহূর্তে দেশে আরেকটি বিশ্ববিদ্যালয়ে দাবি উঠেছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এবং আরেকটা হচ্ছে যে শুধুমাত্র ঢাকায় অবস্থানের কারণেই কি এই ৭টি যে কলেজ, অনেক পুরাতন কলেজ এবং বেশ পপুলার কলেজ, তারা কি বিশেষ কোনো সুবিধা পাচ্ছে কিনা? অনেকগুলো প্রশ্ন, আমি একটু ছোট ছোট করে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম কথা যেটি, এই যে আজকের যে সংকটটি, সেই সংকটটি তো ৮ বছর ধরে চলছে এবং এটি একদমই অপরিকল্পিতভাবে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে। তাদেরকে অধিভুক্ত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। তো এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তটি তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নির্দেশ দিয়েছিলেন এবং তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরিফিন সিদ্দিক স্যার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ স্যারের মধ্যে নিজেদের মধ্যে একটি দ্বন্দ্ব ছিল। মানে দীর্ঘদিন ধরে ২০০৯ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কে উপাচার্য হবেন সেই দৌড়ে তারা ৪-৫ জন ছিলেন। সেখানে আরিফিন সিদ্দিক স্যার উপাচার্য হন, হারুন স্যার হতে পারেননি, প্রভিসি হন এবং তখন থেকে তাদের এই দ্বন্দ্বের শুরু। সেই দ্বন্দ্বের এবং শেখ হাসিনার নির্দেশে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল কোনো ধরনের পরিকল্পনা ছাড়া। আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থী ৩৭,০০০-এর মতো। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে দেখেন, নানা সংকটে জর্জরিত ঢাকা বিশ্ববিদ্যালয়। তাদের আবাসিক হলে সিট সমস্যা, ২ জনের রুমে সেখানে ৬ জন থাকে, ৮ জন থাকে। একাডেমিক পরিবেশ সেরকম পর্যাপ্ত একাডেমিক পরিবেশ নেই, গ্রন্থাগারে পর্যাপ্ত আসন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজের শিক্ষার্থীদেরই পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে পারে না এবং মানসম্মত শিক্ষাটা তারা নিশ্চিত করতে পারে না। সেখানে এরকম ১.৫ লাখ শিক্ষার্থীর একটি চাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে দিয়ে দেওয়া হয়েছে এবং আপনি দেখেন এই সংকটে যখন দিয়ে দেওয়া হয়, এতই অপরিকল্পিতভাবে দিয়ে দেওয়া হয়েছিল যে আপনার তাদের যে তথ্যগুলো ছিল এটি নিয়ে কোনো ধরনের আপনি এরকম একটি বিশাল সিদ্ধান্ত নেবেন, এতগুলো শিক্ষার্থীকে নিয়ে সিদ্ধান্ত নেবেন, সেটির আগে তো আপনার গবেষণা করা দরকার ছিল, সেটির আগে আপনার এটি সুনির্দিষ্ট পরিকল্পনা করা দরকার ছিল। সেটি না করার ফল কিন্তু আমরা তার এই সিদ্ধান্তের পরপরই আমরা দেখতে পেরেছি। যেদিন এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে তারপর দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছে যে এই অধিভুক্তি তাদের জন্য নতুনভাবে ভোগান্তির কারণ হবে। তার ৩ মাস পরেই এই অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমে গেছে যে আমরা আরও সেশন জটে পড়ছি। কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাদের যে ডেটা নেওয়ার কথা, সেই ডেটাটি কিন্তু অধিভুক্তের আগে নেওয়া হয়নি। অধিভুক্ত সিদ্ধান্ত হয়েছে, পরে তাদের ডাটা নেওয়া হচ্ছে। সেই ডাটা নিতে ১ বছর সময় লেগে গেছে। তো এই ১ বছর সময় দায় কে নিবে? একজন শিক্ষার্থী আন্দোলনে নেমে সে চোখ হারিয়েছে, তিতুমির কলেজের শিক্ষার্থী, সে চোখ হারিয়েছে এবং গত ৮ বছরে ৭ কলেজের শিক্ষার্থীরা অবর্ণনীয় ভোগান্তির মধ্যে দিয়ে গিয়েছে। তাদেরকে সেশন জটে পড়তে হয়েছে, তাদের একাডেমিক লাইফ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব তাদের চাকরির নিয়োগ পরীক্ষাতে গিয়ে পড়েছে। কারণ আমাদের দেশে চাকরির বয়সীমা হচ্ছে ৩০ বছর। এখন একটা ছেলে যদি ২৩ বছর বয়সে মাস্টার্স পাস করে অথবা গ্রাজুয়েশন শেষ করে সে ৭ বছর চাকরিতে আবেদন করতে পারবে। আর তার এখান থেকে যদি 2 বছর সময় নষ্ট হয়, তাহলে তার চাকরির যে আবেদনের সময়সীমা সেখান থেকেও তার 2 বছর নষ্ট হলো। আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা প্রশাসনিক ভবনে যে ঠিকমতো সেবা পাচ্ছিল না, আগেও পায় না, তার ভেতরে আরও ১.৫ লাখ শিক্ষার্থী সেখানে নিয়ে নেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে একটি হজবরলা অবস্থা ছিল। বিভিন্ন সময়ে কিন্তু এই ৭ কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে এবং কোনো কিছু না করে এই রাজধানীবাসী দীর্ঘদিন সেই ভোগান্তি পোহাতে হয়েছে এবং তাদেরকেও এক ধরনের সংকটের মধ্যে দিয়ে চলতে হয়েছে। কারণ যখনই শিক্ষার্থীদের কোনো দাবি দেওয়া ছিল, তারা ৭ কলেজ ৭টি পয়েন্টে তারা রাস্তা অবরোধ করে ফেলতো এবং নগরবাসীকে মারাত্মকভাবে ভোগান্তিতে পড়তে হতো। তো গতকাল যে সিদ্ধান্তটি হয়েছে, আপনি যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও খুশি, 7 কলেজের শিক্ষার্থীরাও খুশি। এখন আপনি যে প্রশ্নটি করলেন যে নতুন আরেকটি বিশ্ববিদ্যালয় করা যুক্তিযুক্ত কিনা, এখানে যুক্তির মতামতটা আমি একটু পরে দিচ্ছি। তার আগে আমি যদি বলি যে এই শিক্ষার্থীরা আপনি যে নিয়ে এসেছেন, এই শিক্ষার্থীরা কি চেয়েছিল?
তারা তো চায়নি। আপনি তাদের সাথে কথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত 50 জন শিক্ষকের সাথে কথা বলেছি, তারা কেউ এটার সাথে একমত ছিল না। আপনি তো নিয়ে এসেছেন, এখন এই 7 কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে এসেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, এখন তো তারা খুব স্বাভাবিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যাক করতে চাবে না। এখন না ব্যাক করতে চাইলে তারা এখন কি চাচ্ছে, তারা একটি নতুন একটি বিশ্ববিদ্যালয় চাচ্ছে। এখন তারা যে দাবিটি করছে তাদের আঙ্গিকে ঠিক আছে, কিন্তু আপনি তাদের আঙ্গিকে ঠিক আছে, এখন তারা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় আর যেতে চাচ্ছে না, যাবে না। তারা চাচ্ছে যে তাদের মতো করে একটা বিশ্ববিদ্যালয়। এখন যেহেতু এই সংকট তারা তৈরি করেনি, এই সংকট বিগত সময়ে প্রশাসনে যারা ছিল তারা তৈরি করেছে, তাহলে এই এখন তাদের চাওয়াটাও তো আপনি মানে রিফিউজ করতে পারেন না, এবং তাদের চাওয়াটাও তো অনেকটাই যৌক্তিক। আমি যদি বলি অনেকটাই যৌক্তিক তাদের চাওয়া, কারণ তারা সাফার করেছে এবং তারা কেউই চায় নাই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চায়নি, আপনারা করেছেন, আপনারা তাদেরকে ভোগান্তিতে ফেলেছেন, এখন আবার আপনারা তাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে ঠেলে দেবেন, সেটাও তো যৌক্তিক না। তাদের কথা, তাদের অর্থ এবং তাদের এই বক্তব্যের সাথে আমি একমত। এখন আরেকটি বিষয় যেটি বলছেন যে বাংলাদেশে যে পরিমাণ বিশ্ববিদ্যালয় রয়েছে, বাংলাদেশে প্রায় 68টির মতো সরকারি বিশ্ববিদ্যালয় আছে, 118টির মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এতগুলো বিশ্ববিদ্যালয়ের যৌক্তিকতা এই দেশে নেই। আমরা বিগত সরকারের সময় দেখেছি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করার প্রকল্প নেওয়া হয়েছিল, যেটি ছিল উচ্চশিক্ষা। আমি দীর্ঘদিন শিক্ষা নিয়ে কাজ করি, যেটি উচ্চশিক্ষা ধ্বংসের একটি পদক্ষেপ। কারণ বাংলাদেশের মতো একটি দেশে, সেখানে আপনার তো গ্রাজুয়েট বেকার তৈরির প্রয়োজন নেই, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে 28 লাখের মতো শিক্ষার্থী। এইরকম বিপুল একটা দেশের জনসংখ্যাও তো এত না, পৃথিবীর অনেক দেশ আছে যাদের জনসংখ্যাও এত না, যে এত বিপুল সংখ্যক গ্রাজুয়েট তৈরি করে আপনি কি চান? আপনি কি হচ্ছে সরকারি অফিসে যান, আমি একটি সরকারি অফিসের একদম স্পেসিফিক, আমি নামটা প্রকাশ করছি না, এটি সরকারি অফিস সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। আমি যে দেখেছি যে সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করার ছেলে সেখানে আবেদন করেছে, পরীক্ষা দিয়ে অফিস সহকারী পদে আপনার চাকরি নিচ্ছে। তার মানে হচ্ছে আপনি উচ্চশিক্ষা, আমি কোনো কাজকে আমি ছোট করছি না, কিন্তু আমি বলছি যে এই অফিস সহকারী চাকরির জন্য তো আপনার মাস্টার্স পাসের দরকার নেই। এখন এই ছেলেটাকে যদি আপনি কারিগরি শিক্ষায় শিক্ষিত করতেন, সে নিশ্চয়ই অফিস সহকারী চাকরিতে যেত না। সে এই কারিগরি শিক্ষায় দক্ষ হলে সে দেশে যেরকম সে খুব ভালো একটা উপার্জন করতে পারতো, আর সে যদি দেশে বাইরে যেতে চাইতো তার জন্য পুরো পৃথিবী ওপেন ছিল। কিন্তু আমরা সেই পলিসির দিকে না যেয়ে আমরা কি করছি, যে আমাদের উচ্চশিক্ষা বাড়াতে হবে। তো এই উচ্চশিক্ষা বাড়িয়ে তো বেসিক্যালি কোনো লাভ নাই। আমার তো দেশে বিপুল জনসম্পদ, এদেরকে দক্ষ করতে হবে। সেই অর্থে আমি মনে করি যে দেশে যে বিপুল পরিমাণে বিশ্ববিদ্যালয় আছে এগুলোর কোনো যৌক্তিকতা নাই, এবং এই উচ্চশিক্ষার প্রসাদ থেকে আমাদেরকে ধীরে 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 সরে এসে আমাদেরকে কারিগরি শিক্ষায় বিনিয়োগ করতে হবে। কারিগরি শিক্ষায় আমাদের এই জনগোষ্ঠীকে দক্ষ করে তুলতে হবে, তাহলে আমার দেশ উন্নতির দিকে যাবে, উন্নয়নের দিকে যাবে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু চলে আসছে, এবং ইতিমধ্যে এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে, সেটা হচ্ছে যে দেশে তো অনেকগুলো পুরাতন কলেজ আছে, আমরা জানি অনেক নাম করা কলেজ আছে, যেমন যদি বলি কুমিল্লার ভিক্টোরিয়া, ময়মনসিংহের আনন্দমোহন, পাবনার এডওয়ার্ড কলেজ বা রংপুরের কারমাইকেল কলেজের মতো পুরাতন কলেজগুলো রয়েছে। এখন এই কলেজগুলোর যে শিক্ষার্থীরা আছেন তারাও যদি বিশ্ববিদ্যালয়ে চেয়ে বসেন তাহলে আসলে কি হবে? না, সেটি তারা চাইতেই পারেন। এখন এই যে 60টি কলেজ বিশ্ববিদ্যালয় চাচ্ছে, এখন এই বিশ্ববিদ্যালয় ফরম্যাটটা কি হয় এটা সেটি এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। সেই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি করে দিয়েছে, আরও আগেই করে দিয়েছে। এই যে গত পরশুদিন রাতে যে সংঘর্ষ হয়েছে তার আগেই কিন্তু এই কমিটি কাজ করছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্তটি গতকালকে নিয়েছে এটি আসলে 1 বছর পরে তারা নিত, কারণ নীতিগতভাবে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তারা থাকছে না, শুধু এই বছরটা তারা সময় নিচ্ছিল, যেহেতু একটি বড় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং এরপরে আসলে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমি জানি না, অথবা আমি একমত এই সিদ্ধান্তের সাথে, কারণ এছাড়া আর কোনো পথ খোলা ছিল না, কারণ কেউই মানত না। এমন একটি অবস্থায় চলে গিয়েছিল, এবং এই দ্বন্দ্বটি চলে গিয়েছিল ইগোইস্টিক কারণে। এখন আপনি যেটি বললেন যে এদের এই 7 কলেজের কিন্তু একটি লজিক গ্রাউন্ড আছে, কারণ তারা তো এই অধিভুক্তিতে আসতে চায়নি, তাদের মতামত নিয়ে আসেননি। এখন তারা যে 8 বছর ধরে ভোগান্তিতে পড়লো, এটার দায়িত্ব তাদের না। এখন আবার তারা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় আবার ফিরে যাবেন না, কারণ যেখান থেকে একবার সে চলে আসছে সেখানে আবার সে যাবে কিভাবে? এখন এই কলেজগুলো কি আবার একটি ইউনিভার্সিটি করে সেটার আওতায় নিয়ে আসবে, নাকি আবার এটি অন্য একটি বিশ্ববিদ্যালয় হবে, সেটি ডিফারেন্ট আলোচনা। কিন্তু আমার যেটি এখন তারাও দাবি জানাতে পারে, কিন্তু তারা তো আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে। আর বাংলাদেশে অনেক বড় বড় কলেজ আছে, যেগুলো আনন্দমোহন কলেজে আপনি কথা বলছিলেন, বিএল কলেজ, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, এরা কিন্তু নিজ নামেই প্রসারিত।
বাংলাদেশে বহু বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয় থেকে এই কলেজগুলোকে মানুষ অনেক গুণ বেশি চেনে, এবং এই কলেজগুলো যে ঐতিহ্য, ইতিহাস, এটা কিন্তু অনেক অনেক সমৃদ্ধ। তো আমি যেটি মোটা দাগে মনে করি যে সরকারের একটা পলিসি নেওয়া উচিত যে উচ্চ শিক্ষার প্রসার থেকে সরে আসতে হবে। এছাড়া আপনি ধরেন এই দেশের মুক্তি অনেকটাই অসম্ভব, কারণ আপনি যদি দেখেন যে বাংলাদেশি উচ্চশিক্ষা হয়ে গিয়েছে এটা একটি বেকার তৈরির কারখানা আমাদের দেশে। আমি এই প্রশ্নটা আপনাকে করতাম যে আমাদের এখন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আপনি যেটা বললেন যে অনেকগুলো সরকারি কলেজের কথা, সরকারি বিশ্ববিদ্যালয়ের কথা আপনি বললেন, এর বাইরে তো জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং এখান থেকে যে পরিমাণ গ্রাজুয়েটস বেরোচ্ছেন তারা কি জব মার্কেটের যে অবস্থা বা জব মার্কেটের যে চাহিদা, আপনি জানেন যে এখন চাহিদা কিন্তু পরিবর্তিত হয়, সেই চাহিদার সাথে কি এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিষয়গুলো পড়ানো হয় সেগুলোর কোনো সামঞ্জস্য আছে কিনা, নাকি এগুলো শুধুই বেকার তৈরি করছে? না, এখন ওই যে আমি যেটা বললাম, উচ্চশিক্ষা কিন্তু ডিফারেন্ট জিনিস। উচ্চশিক্ষা বাজারের চাহিদার সাথেও যেরকম তৈরি হয়, আবার কিন্তু উচ্চশিক্ষার কিন্তু অন্য জ্ঞান অর্জনের জন্য উচ্চশিক্ষা হয়। এই কারণে পৃথিবীব্যাপী আপনি যদি দেখেন কোনো দেশ কিন্তু এরকম উচ্চশিক্ষাকে ওপেন করে দেয় না। হায়ার এডুকেশন ডিফারেন্ট জিনিস, আর আপনার চাকরির বাজার ডিফারেন্ট জিনিস। অবশ্যই উচ্চশিক্ষার সাথে চাকরির বাজারের যেরকম সম্পর্ক আছে, আবার আপনার জ্ঞান অর্জনের সম্পর্ক আছে। ধরেন এই জন্যই উচ্চশিক্ষা, আমি যেটি বলছিলাম যে উচ্চশিক্ষা লিমিটেড করতে হবে। লিমিটেড করলে কি হবে, যে ধরেন আপনার উচ্চশিক্ষায় কলাও থাকতে হবে, আপনার সমাজবিজ্ঞানও থাকতে হবে, আবার বিবিও থাকতে হবে, ইঞ্জিনিয়ারিংও থাকতে হবে, মেডিকেল সায়েন্সও থাকতে হবে। উচ্চশিক্ষা কিন্তু এই ফর্মেটে চলে। আর আপনি মানে চাকরির যে বাজারের সাথে, সেটি তো অবশ্যই আপনার এই তৃতীয় মানে আমাদের মতো অর্থনীতির দেশে চাকরির বাজারের সাথে আপনার একটা মিল রেখে তারপর আপনাকে এগোতে হবে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি যেটা, আপনি যদি উন্নত দেশগুলোতে দেখেন সেখানে কিন্তু ডিপ্লোমা খুব জনপ্রিয়, কারণ উচ্চশিক্ষা কিন্তু সবাই নিতে চায় না। উচ্চশিক্ষা ভাই যার যে জ্ঞান অর্জন করবে, যে পিএইচডি করবে, যে শিক্ষকতা করবে অথবা গবেষণা করবে, অথবা ধরেন মানে আরও বেশি হবে, তারা কিন্তু উচ্চশিক্ষা নিতে চায়। আবার যারা চিন্তা করে যে না, আমি আমার স্কুলিং শেষ করে আমি আসলে দ্রুত জব মার্কেটে ঢুকবো, তার জন্য ডিপ্লোমা আছে, তার জন্য আপনার কারিগরি বিষয়ে ডিপ্লোমা আছে। তো আমার দেশের শিক্ষার পলিসিকেও এইভাবে সাজাতে হবে যে আমার কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার যে এখন যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আছে এটা রিভার্স করে ফেলতে হবে। এটা রিভার্স করে আমার কারিগরি প্রতিষ্ঠান করতে হবে। কারিগরি প্রতিষ্ঠান যদি আমি করতে পারি তাহলে কিন্তু এই প্রশ্নটা আসবে না। আপনি ধরেন যে বাংলাদেশে যদি এখন 20টি বিশ্ববিদ্যালয় থাকতো, অথবা ধরেন আপনার বাংলাদেশে 20,000 ছেলেমেয়ে উচ্চশিক্ষা নিচ্ছে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসতো না। অথবা ধরেন 1 লাখ ছেলেমেয়ে নিচ্ছে, 2 লাখ নিচ্ছে, সেটাও ঠিক আছে, কিন্তু বাংলাদেশে তো 28 লাখ 30 লাখ ছেলে পেলে আপনার হায়ার এডুকেশন নিচ্ছে। এই 28 লাখ 30 লাখ ছেলে আপনি পড়াশোনা শেষ করে জব মার্কেট কই, অথবা যে বিষয়গুলো মানে একই বিষয় আপনি সব জায়গায় খুলছেন, একই বিষয় আপনি যদি দেখেন যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনি করছেন, সেখানে আপনি হচ্ছে কলার বিষয় আপনি অন্তর্ভুক্ত করেছেন, তো প্রয়োজন নাই তো, ওটা তো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওটাকে আপনি কারিগরিভাবে রাখেন। ওখানে তো আপনার কলা সমাজবিজ্ঞান চালুর দরকার নাই, কলা সমাজবিজ্ঞানের জন্য আপনার সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোতে আছে। তো আমাকে এই স্পেসিফাই করতে হবে এবং আমাকে কারিগরি শিক্ষার দিকে জোর দিতে হবে। আমি সব সময় এই কথাটা বলি এবং এটা আমি বিশ্বাস করি যে কারিগরি শিক্ষায় জোর না দেওয়া হলে বাংলাদেশে বেকারত্ব কাটবে না, এবং এই শুধু সার্টিফিকেট সর্বস্ব আমাদের গ্রাজুয়েট বেকার তৈরি হবে, এবং যারা এই যে বাংলাদেশে একটা হতাশ প্রজন্ম তৈরি হবে। এবং আসলে মানে খুব স্বাভাবিক না, আপনি যখন একটা ছেলেকে মাস্টার্স পাস করাচ্ছেন, ও তো চাচ্ছে যে ভাই আমি এই চাকরি করব, আমাকে এই চাকরিতে যেতে হবে, আমাকে বিসিএস দিতে হবে, কিন্তু বিসিএসে তো আপনার সুযোগ সীমিত, তীব্র প্রতিযোগিতা। তারপরে কি হচ্ছে, সে হতাশ হচ্ছে। সে দেখা যাচ্ছে একটা বিসিএস এর পেছনে আপনার হচ্ছে তার মাস্টার্স পাশের পরে 7-8 বছর সময় সে ব্যয় করতেছে, কারণ তার দিক থেকে কিন্তু তাকে আপনি দোষ দিতে পারবেন না, সে তো মাস্টার্স পাস করছে, সে ভাবতেছে যে আমি বিসিএস এর জন্য চেষ্টা করবো, করতে করতে কি হচ্ছে, তার চাকরির বয়স শেষ হচ্ছে, চাকরির বয়স শেষ হওয়ার পর সে ভালো কিছু প্রাইভেটেও করতে পারছে না। তো সেই জায়গাটাতেই যদি আমরা আগে সর্ট আউট করে যে আপনারা এই কারিগরি শিক্ষায় যেতে পারেন, আপনারা হচ্ছে উচ্চশিক্ষায় যান, তাহলে ওই সর্ট আউটটা হইলে ও যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয় অথবা ডিপ্লোমা করে, ও কিন্তু ভাববে যে না, আমি কেন এখানে যাবো, আমি তো নিজে প্র্যাকটিস করে অথবা সেই জায়গাগুলোতে কাজ করে আমি ভালো অর্থ উপার্জন করতে পারবো। এখানে আবার কারিগরি শিক্ষা আমাদের ঘাটতি আছে। আমাদের যে কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে সেটিও ত্রুটিপূর্ণ। আমাদের মেশিনারিজ নেই, সেই পুরনো 1965 সালে মেশিনারিজ দিয়ে আমাদের সরকারি আধুনিকরণ প্রয়োজন। তো সব মিলিয়ে এটি ঢেলে সাজাতে হবে। আর একটা বিষয় কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকে শিক্ষা উপদেষ্টা বলেছেন যে যখন এই আন্দোলনের বিষয়টি আসলো তখন
সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, তিনি প্রশ্নের উত্তরে বলেছিলেন যে একটা বিশ্ববিদ্যালয়ের রূপরেখা তারা তৈরি করছেন, সেই রূপরেখায় আসলে কি আছে সেটা কি জানা গেছে? কারণ আমি এটা এই কারণে জিজ্ঞেস করছি যে এই যে কলেজগুলোকে যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার একটা প্রক্রিয়া শোনা যাচ্ছে, দাবি উঠেছে, তো এক্ষেত্রে তাদের এই অবকাঠামো আছে কিনা? একটা বিশ্ববিদ্যালয় হতে আসলে কি কি ধরনের অবকাঠামো প্রয়োজন হয়? বিশ্ববিদ্যালয় হতে হলে বিশ্ববিদ্যালয় অবকাঠামো তো এখন এটি একটি কিন্তু জটিল প্রক্রিয়া। যেমন 60টি ডিফারেন্ট কলেজ, 60টি কলেজেরই আপনার হচ্ছে ফ্যাকাল্টি আছে, তাদের প্রশাসনিক ভবন আছে। এখন এখানে কিন্তু অনেকগুলো জটিলতা, এই যে ইগোয়েস্টিক একটা বিষয় আছে। ধরেন আজকে সিদ্ধান্ত নিল যে ঢাকা কলেজের নামে, আমি এটা উদাহরণ হিসেবে বলি, ঢাকা কলেজের নামে বিশ্ববিদ্যালয় হবে, বাকি 6টি কলেজ কিন্তু মানবে না। অথবা তিতুমির কলেজের নামে বিশ্ববিদ্যালয় হবে, বাকি 6টি কলেজ মানবে না। এবং এই নামটা ঠিক করাও কিন্তু একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আর শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি করে দিয়েছিল, তাদের হাতে আসলে তারা একটা লম্বা সময় নিয়েছিল যে 6-7 মাসের মধ্যে তারা একটা রূপরেখা তৈরি করবে। কিন্তু এর ভেতরে একটি ঘটনা ঘটে গেছে, তারপরে দ্রুততম সময়ের মধ্যে এটি বাদ দিতে হয়েছে। তো তারা রূপরেখা নিয়ে কাজ করছে, আজকেরও একটি বৈঠক হচ্ছে, এবং আমি যতটুকু জানি যে 1 সপ্তাহের মধ্যে এটি আসলে কোন ফরম্যাটে বিশ্ববিদ্যালয় হবে সেটি ঠিক করবে। 2টি ফরম্যাট নিয়ে আগাচ্ছে, যে আলাদা বিশ্ববিদ্যালয় করা যায় কিনা। এখন আলাদা বিশ্ববিদ্যালয় নিয়েও কিছু জটিলতা আছে। 1.5 লাখ শিক্ষার্থী, 1.5 লাখ শিক্ষার্থীর একটা বিশ্ববিদ্যালয় আসলে অনেক বড় একটা বিষয়। আবার এই কলেজগুলোকে মানে এফিলিয়েটেড ইউনিভার্সিটি করা যায় কিনা, যে শুধু এই 7টা কলেজ নিয়ে সেই ইউনিভার্সিটি হবে। 2টি দিক নিয়েই আলোচনা চলছে এখন, যেটি আসলে পরীক্ষা নিরীক্ষার পরে যেটি ভালো হয় তারপরে সেটি ইয়া করবে। কিন্তু এখানেও আমার একটা সে আছে যে ধরেন আপনি ইউনিভার্সিটি করেন, যাই করেন, আস্তে আস্তে এই ইউনিভার্সিটিকেও আস্তে আস্তে কারিগরি বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যেতে হবে। এতে আসলে ওই শিক্ষার্থীদেরও মঙ্গল, রাষ্ট্রের জন্য মঙ্গল, আমাদের সকলের জন্য মঙ্গল। এর আসলে বিকল্প নেই। কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা আপনি আসলে অ্যাড্রেস করেছেন। অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।